আকাশবাণী কলকাতা, সমীক্ষা। শিরোনাম বিদায় বুদ্ধদেব। বলছেন ভবেশ দাস। গত শতাব্দীর ৮০ দশকের শেষের দিকে একটা প্রশ্ন হাওয়ায় ভেসে বেড়াচ্ছিল, এই রাজ্যে মুখ্যমন্ত্রীর আসনে জ্যোতি বসুর পর কে? বাম দলের নেতারা অবশ্য বলতেন, ওসব নিয়ে আমরা ভাবছি না, সময়ই সব বলবে। কিন্তু আমাদের সাংবাদিকদের মধ্যে যখন কথা হতো, তখন অনেকেই ইঙ্গিত করতেন একজনের দিকে, তিনি বুদ্ধদেব ভট্টাচার্য। সেই পূর্বাভাস একদিন সত্যি হল। নতুন শতাব্দীর শুরু থেকে ১ দশকেরও বেশি সময় তিনি মুখ্যমন্ত্রীর পদে আসীন ছিলেন। ৯০-এর দশকে অর্থনৈতিক উদারীকরণে দেশের আর্থিক কাঠামোয় যে একটা কম্পন রেখা তৈরি হচ্ছিল, তার জন্য রাজ্যগুলিকেও বাধ্যতই ভাবতে হচ্ছিল ভিন্ন পরিকল্পনার কথা। চ্যালেঞ্জ নিয়েই কাজ শুরু করতে হয়েছিল বুদ্ধদেববাবুকে। শুরুতেই একটা কথা মনে করিয়ে দিয়েছিলেন সকলকে, অতীতে যাই ঘটে থাক, রাজ্যে শিল্পোদ্যোগ আজ বেশি প্রয়োজন। তখন সর্বত্র স্লোগান উঠেছিল, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। বুদ্ধদেববাবু সর্বত্রই বলে চলেছিলেন একটি কথা, রাজ্যে হাজার হাজার বেকার যুবকদের রাজ্যেই কাজের সুযোগ না করে দিলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। আজকের প্রেক্ষিতে তার এই কথার গুরুত্ব কি সম্পূর্ণ হারিয়েছে? সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে বিতর্ক হয়তো তার পিছু ছাড়বে না। এ নিয়ে অনেক অপ্রিয় দৃশ্য হয়তো সামনে এসে যাবে। কিন্তু প্রত্যাশিত না হলেও কখনো এমনও দেখা যায় যে সরকারের জনকল্যাণের ভাবনা ও বাস্তব প্রয়োগ, এই দুইয়ের মধ্যে তীব্র সংঘাতে বিচক্ষণতার অভাবে অনেক অপ্রিয় ঘটনা ঘটে। কিন্তু এমন ঘটনার ক্ষেত্রে বুদ্ধদেববাবু প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেছেন একাধিকবার। রাজ্যে হানাহানি চলছে আর তিনি মৌনব্রত নিয়ে আছেন দিনের পর দিন, এমনটা ঘটেনি। সাংবাদিকদের অস্বস্তিকর প্রশ্ন শুনে টেলিভিশন স্টুডিও থেকে বেরিয়ে যাবার মতো অসহিষ্ণুতা তিনি দেখাননি। ব্যক্তিগত সততা নিয়ে প্রশ্ন ওঠেনি। মানবাধিকার নিয়ে কথা উঠেছে, কিন্তু তার মধ্যে যানবহুল রাজপথের পাশে বিরোধী নেত্রীর ২৬ দিনের অনশন, এক্সপ্রেসওয়ে আটকে দীর্ঘদিন বিক্ষোভ সভা হতে পেরেছে। সিঙ্গুর নিয়ে বিরোধীদের সঙ্গে মতৈক্য হয়নি, কিন্তু আলোচনায় বসেছেন। কোনো কোনো সময়ে কথায় হয়তো ঝাঁজ ছিল, কিন্তু রাজনৈতিক সৌজন্য, ভাষা প্রয়োগের শোভনতা তিনি হারাননি, যার উল্টো ছবিতে আচ্ছন্ন হয়ে আছে আজকের রাজনীতি। তারপরেও ব্যক্তি মুখ্যমন্ত্রী হিসেবে নিজের সঙ্গে নিজের লড়াই তো চলতেই থেকেছে। কোথাও একটা আত্মবিশ্বাসের জোরে চলতে চাইতেন তিনি। বলেওছেন সে কথা তাঁর লেখায়, কোনো এক সুপ্রভাতের আশায় অনেকের মতো আমিও মিছিলে হাঁটছি, পুঁজির আধিপত্যকে মানব সমাজের ভবিতব্য হিসেবে মানতে অস্বীকার করে হাঁটছি, নাস্তিকতাকে স্বতঃস্ফূর্ততায় গ্রহণ করেছি বলেই সব রঙের মৌলবাদের বিরোধী, চিন্তা জগতে অবিরাম যুদ্ধের অনিবার্যতায় বিশ্বাসী। তিনি কবিতা লিখেছেন, অনুবাদ করেছেন, স্পষ্ট ভাষায় নিজের বিশ্বাসের জমিতে দাঁড়িয়ে নিবন্ধও লিখেছেন। ছাত্র বয়স থেকেই চর্চায় ছিল বিশ্ব সাহিত্য। সাহিত্য সংস্কৃতি বিষয়ক কোনো কথা উঠলেই জ্যোতি বসু বলতেন, ও ব্যাপারটা বুদ্ধকে জিজ্ঞেস করুন, ও ভালো বোঝে। বাম আমলে কলকাতায় জেলা সদরে যত নাট্যমঞ্চ তৈরি হয়েছে, ছবি তৈরিতে পরিচালকদের অর্থ সাহায্য, মৌলিক বই প্রকাশে উৎসাহ, বাংলা একাডেমি গঠন, এসব সরকারি সিদ্ধান্ত হতে পারে, কিন্তু এর সঙ্গে বুদ্ধদেববাবুর চিন্তা ও সক্রিয়তাও যুক্ত। রাজনৈতিক সংকীর্ণতার বদ্ধ জলায় নিজেকে আটকে রাখেননি বলেই ক্লিফোর্ড ওডেটস, কাফকা, মার্কেজ অনুবাদ করেছেন। আবার তার মৌলিক নাটকও মঞ্চে অভিনীত হয়েছে। ২০০০ সালে কিছুদিন হাভানায় থাকার সময়ে ডায়েরি লিখতেন। ফেরার সময় প্লেনে বসে লিখেছিলেন, হঠাৎ চোখ বুজে ভাবতে ভাবতে মনে হলো, দেশে যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে পেতাম তাহলে জানাতাম কিউবায় অজস্র রক্তকরবী ফুল ফুটতে দেখে এসেছি। রক্তকরবী নাটকের এটা শতবর্ষ। এই নাটকের শেষে বিশু পাগল বলে, চল রে ভাই, এবার লড়াইয়ে চল। মার্কেজের যে বইটি অনুবাদ করেছিলেন বুদ্ধদেব, তার শেষ অধ্যায়ের শিরোনাম ছিল, আমার বীরত্ব হল নিজেকে মরতে না দেওয়া। বুদ্ধদেববাবু গভীর শারীরিক সংকট নিয়ে কয়েকবারই নার্সিংহোমে গিয়েছেন, ফিরে এসেছেন। ফিরে ফিরে দেখতে চেয়েছেন এই রাজ্যটাকে, দেশটাকে, পৃথিবীটাকেও। ওরই মধ্যে ছিল বাঁচার মতো বাঁচতে চাওয়া। সেই দ্বীপ নিভে গেল, কিন্তু তার চাওয়াটা, স্বপ্নটা অধরাই থেকে যাবে। সমীক্ষা শেষ হল। শিরোনাম ছিল বিদায় বুদ্ধদেব। বললেন ভবেশ দাস।